যে মাকেও কিন্তু পরিমাণ মতনই খেতে হবে। এখানে মা সে হচ্ছেন বলে যে সে আনলিমিটেড খাবেন এরকম কোনো ব্যাপার নেই। মাছ, মাংস, ডিম যেটা রয়েছে এটার থেকে বেস্ট আর কিছু হয় না। এটা যেরকম আয়রনের উৎস তেমনই আমাদের প্রোটিনের প্রোটিনও পাওয়া যায়। বেশি স্পাইসেস দেয়া, বেশি অয়েলি জিনিসপত্র না খাওয়া, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিনস সেইভাবে আমাকে খাবারটাকে ইনক্লুড করতে হবে। যে কোনো ধরনের লেবু খেতে পারি বা আমরা পেয়ারা খেতে পারি। এই টাইমে যে কনস্টিপেশন দেখা দেয় বা গ্যাস অ্যাসিডিটির টেন্ডেন্সি দেখা দেয়, তো সেক্ষেত্রে কিন্তু এই খাবারগুলো হেল্পফুল হতে পারে। এই যে গর্ভাবস্থার প্রথম 3টে মাস, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট একটা সময়। তো এই সময় মায়েরা কোন কোন খাবারগুলো খাবেন? সদ্য মা হয়েছেন, আপনার শাশুড়ি মা, আপনার মা এবং আপনার যারা নিকটজন তারা সবসময় বলেন যে এই সময় পুষ্টিকর খাবার খেতে, বেশি বেশি খেতে। কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না এই সময় আপনার কোনটা খাওয়া উচিত, কোনটা নয়। আসুন, আজকে আপনার জন্যই আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের শহরের অন্যতম ডায়েটিশিয়ান অস্মিতা বিশ্বাসকে, যাতে আমরা জেনে নিতে পারি এই সময় আপনাদের জন্য কোন খাবারটা ঠিক, কোনটা ঠিক নয়। কারণ এই সময় অনেকগুলো কমপ্লিকেশনস দেখা দেয়, যেমন কোষ্ঠকাঠিন্য, হাই প্রেশার, এমনকি ডায়াবেটিসও। তো এই সমস্ত বিষয়গুলো আপনারা কিভাবে ডায়েটের মাধ্যমে এড়াবেন সেটাও আমরা আজকে জেনে নেব। নমস্কার ম্যাম। নমস্কার। প্রেগন্যান্সি বা মা হওয়ার এই যে অনুভূতিটা, মানে এটা একটা শ্রেষ্ঠ অনুভূতির মধ্যে একটা। এই সময় প্রত্যেকটা মা এবং তার আশেপাশে যারা থাকেন তারা প্রত্যেকটা বিষয়ে সতর্ক থাকেন, কি খাবেন কি খাবেন না, কখন ডাক্তারের কাছে যাবেন কখন যাবেন না। এই সময়টা একজন মায়ের কাছে পুষ্টিকর খাবার গ্রহণ করাটা কতটা ইম্পর্টেন্ট? খুবই ইম্পর্টেন্ট, কারণ পুষ্টিকর খাবারটা যদি আমরা পর্যাপ্ত পরিমাণে না খাই সবটা দেখে শুনে, তাহলে মায়ের গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সেই সন্তানের কিন্তু নানা রকমের ডেফিসিয়েন্সি দেখা দেবে। আলটিমেটলি গিয়ে তার গ্রোথটা ডিলেতে হবে, আর তার জন্য সে যখন জন্মগ্রহণ করবে তখনও কিন্তু নানা রকমের সমস্যা তার দেখা দিতে পারে। তো সেই জন্য শুরু থেকেই কিন্তু আমাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, জেনে বুঝে খেতে হবে। বেশ, তো প্রথমেই আমি যেটা জানতে চাইবো যে এই যে গর্ভ অবস্থার প্রথম 3টে মাস, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট একটা সময়। তো এই সময় মায়েরা কোন কোন খাবারগুলো খাবেন? আপনি তো বললেন যে পুষ্টিকর খাবার বা হেলদি খাবার, তো আপনি কোন কোন খাবারগুলো এই ধরনের যারা আছেন মায়েরা তাদের জন্য উপযুক্ত বলে আপনি মনে করেন? আচ্ছা, এই সময় আমি যেটা বলবো সবার আগে সেটা হচ্ছে আয়রন রিচ খাবার অবশ্যই খেতে হবে। যেমন আমাদের মাছ, মাংস, ডিম যেটা রয়েছে এটার থেকে বেস্ট আর কিছু হয় না। এটা যেরকম আয়রনের উৎস তেমনই আমাদের প্রোটিনের প্রোটিনও পাওয়া যায়। তো সেই জন্য দুটোই আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তার সাথে এই আয়রন বা প্রোটিনের অ্যাবজর্পশন যাতে বডিতে বেটার হয়, তার জন্য আমাদেরকে ভিটামিন সি রিচ খাবার খেতে হবে। সেটা আমরা ফলের মধ্যে থেকে পেয়ে যাব। বেশ, যে কোনো ধরনের লেবু খেতে পারি বা আমরা পেয়ারা খেতে পারি। এই যে এই টাইমেই যেটা আপনি বললেন যে কনস্টিপেশন দেখা দেয় বা গ্যাস অ্যাসিডিটির টেন্ডেন্সি দেখা দেয়, তো সেক্ষেত্রে কিন্তু এই খাবারগুলো হেল্পফুল হতে পারে। কারণ ফাইবার রয়েছে, পেয়ারাতে ফাইবার রয়েছে, বা আমরা অন্যান্য ফলগুলোকেও রাখতে পারি অল্প অল্প করে। নেক্সট আসি হচ্ছে গুড কোয়ালিটি ফ্যাট, সেটাকেও অবশ্যই রাখতে হবে আমাদেরকে। আমরা যদি মায়েদের কোনো সমস্যা না থাকে সেই ধরনের, তাহলে আমরা একটু পিওর ঘি যদি পাওয়া যায়, লোকালি অ্যাভেলেবেল যদি কিছু থাকে ভালো একেবারে পিওর, সেটাও কিন্তু আমরা ইনক্লুড করাতে পারি। ঘিটা, আচ্ছা, হ্যাঁ, সেটা ইনক্লুড করানো যেতে পারে। নেক্সট আসি হচ্ছে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে আমাদের ম্যাগনেসিয়ামটা আমাদেরকে রাখতে হবে, আমাদের ফলিক অ্যাসিড রাখতে হবে। তারই সাথে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ভিটামিন গুলোর যেন কোনো ডেফিসিয়েন্সি না হয়। ভিটামিন B12, ভিটামিন ডি এগুলোর যেন ডেফিসিয়েন্সি না হয়। কারণ প্রত্যেকটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট, তার সাথে ক্যালসিয়ামও ইম্পর্টেন্ট, যাতে বাচ্চার গ্রোথটা বেটার হয়। মায়ের ডেফিসিয়েন্সি হওয়া মানে বাচ্চারও ডেফিসিয়েন্সি হবে, আর আলটিমেটলি বাচ্চা পুষ্ট হবে না। তো সেই জন্য এই প্রত্যেকটা নিউট্রিয়েন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর প্রথম 3 মাস তো খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য প্রথম 3 মাস অবশ্যই এই জিনিসগুলোতে ফোকাস করতে হবে। আপনি ক্যালসিয়ামের কথা বললেন, তো এই ক্যালসিয়াম সমৃদ্ধ কোন কোন খাবারগুলো তারা পাতে রাখবেন? ক্যালসিয়াম সমৃদ্ধ আমরা সবাই জানি যে আমাদের দুধ, তো দুধটা আমরা রাখতেই পারি। যাদের দুধের সমস্যা হচ্ছে, আর এই টাইমে গ্যাস অ্যাসিডিটি বা নশিয়া এই ধরনের প্রবলেমগুলো মায়েরা ফেস করেন শুরুতে তো আরো বেশি,
তো তাদের যদি দুধে প্রবলেম হচ্ছে তাহলে আমরা সেই জায়গাতে টক দইটাকে একটু ইনক্লুড করাতে পারি, ছানা পনির সেগুলোকেও একটা পরিমাণ যতটা মায়ের জন্য দরকার সেই পরিমাণে আমরা রাখতে পারি। কারণ এক্ষেত্রে মাকেও কিন্তু পরিমাণ মতনই খেতে হবে। এখানে মা সে হচ্ছেন বলে যে সে আনলিমিটেড খাবেন এরকম কোনো ব্যাপার নেই, মাকেও পরিমাণ মতন খেতে হবে সারাদিনে, সে কখন কি খাচ্ছে সেটা বুঝে। আচ্ছা, এইখানে না একটা খুব কমন একটা কথা চলে যে হুম এখন কিন্তু দুজনের খাবার তোমায় খেতে হবে। হুম মানে এটা কি সত্যি? মানে না, একদমই না। পরিমাণ মতন খাবার খেতে হবে, ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে, প্লাস তার যে যে নিউট্রিয়েন্ট গুলো বেশি দরকার প্রেগনেন্সি লেভেলে, তো সেই ক্ষেত্রে তাকে কিন্তু সেই নিউট্রিয়েন্টস গুলোর যে খাবারগুলোতে বেশি পাওয়া যাচ্ছে সেগুলোকে ইনক্লুড করতে হবে। বাট কোয়ান্টিটি এখানেও মেনে চলতে হবে, কারণ পর্যাপ্ত পরিমাণের বেশি খাবার খেলে মায়ের কিন্তু আরো বেশি অস্বস্তি হবে, হুম তার আরো নানা রকম আননেসেসারিলি তার একটা ওয়েট গেইন হয়ে যাবে। যতটুকু ওয়েট গেইন দরকার ছিল তার থেকে বেশি ওয়েট গেইন হয়ে যাবে। আর বেশি ওয়েট গেইন হওয়া মানে তার বাকি সমস্যাগুলো আসবে, আইদার তার বিপি বেড়ে যাচ্ছে বা তার জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়ছে। তো এই সমস্যাগুলো তো আমরা চাইছি না, যতটা হেলদি ওয়েতে আমরা প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করতে পারি। হুম আচ্ছা, এই ধরনের মায়েদের সকালবেলা না একটা সমস্যা তৈরি হয় যেটাকে আমরা বলি মর্নিং সিকনেস হুম বোধ হুম হয়। হুম হুম হুম। তো এই সমস্যাটা কি কোনোভাবে ডায়েটের মাধ্যমে এড়ানো সম্ভব? হ্যাঁ, আমরা এখানে যেটা করতে পারি মায়েদেরকে যেটা বলা হয় যে ফ্রিকোয়েন্ট মিল নিতে। আচ্ছা। এমন নয় যে আমি একটা বেলাতে বেশি খাচ্ছি হুম আর একটা বেলাতে কম খাচ্ছি, বা প্রত্যেকটা বেলাতেই আমি প্রচুর প্রচুর খেয়ে নিয়েছি, এমন নয়। ফ্রিকোয়েন্ট মিল নিতে হবে, কোয়ান্টিটিটাকেও সেখানে ব্যালেন্স করে চলতে হবে, এটা রুল নাম্বার 1। নেক্সট হচ্ছে সকালবেলাতে আমাকে একটু পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, প্লাস আমার সারাদিনের জলের যতটা ইনটেক করা দরকার আমাকে রাখতে হবে, মানে বডিকে হাইড্রেটেড রাখতে হবে। হুম একটু যারা একটু পসিবল শুরুর দিক থেকেই একটু যোগা করুক, অবশ্যই একজন গাইডেন্স নিক, কারোর গাইডের আন্ডারে থেকে যোগাগুলো করুক, তাহলে গোটা প্রেগনেন্সি পিরিয়ড তাদের জন্য ভালো হবে। হরমোনাল ইমব্যালেন্সটাও হবে না, প্লাস এই যে যে মর্নিং সিকনেস বা সবসময় তাদের একটা বমি বমি ভাব পাচ্ছে, কিছু খেলেই তার হয়তো বমি হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো কম হবে। কারণ শুরুটাই আমাদেরকে ঠিক করতে হবে, বা গ্যাস অ্যাসিডিটি যাতে আমাদের কম হয় এই টাইমে মায়েদের এটা দেখা যায়। তো সেটার জন্য ওই যে আমি বললাম ফ্রিকোয়েন্ট মিল নিতে হবে, বেশি স্পাইসেস দেয়া, বেশি অয়েলি জিনিসপত্র না খাওয়া, সবসময় একটা ঠিকঠাক ভাবে খাবারটাকে তৈরি করা, খুব আনহেলদি ওয়েতে না খাওয়া, আর টাইম গ্যাপ, দুটো মিলের মধ্যে যে টাইমিং এর যে গ্যাপিংটা সেটা একটা হেলদি গ্যাপিং রাখা। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, বা সেটা 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু করা যাবে না। যখন গ্যাপিং বেড়ে যায় তখনই আমরা একবারে অনেক বেশি খেয়ে নিই। তো অনেক বেশি খেতে গিয়ে আমরা আনলিমিটেড খেয়ে নিচ্ছি, আনকন্ট্রোলড ওয়েতে খেয়ে নিচ্ছি। তো সেই জন্য আমাকে কন্ট্রোলড ওয়েতে খেতে হবে, গ্যাপিং গুলোকেও হেলদি রাখতে হবে, তাহলেই আমার মনে হয় যে এই জিনিসগুলো বেটার হয়ে যাবে। এই যে মায়েদের কথা বলছি এদের মধ্যে অনেকেই হয়তো ওয়ার্কিং লেডি বা হুম ওয়ার্কিং উম্যান যারা বিভিন্ন হয়তো অফিসেও কাজকর্ম করছেন বা বাড়িতে বসেও হুম কাজকর্ম করছেন এবং এদের চা কফি খাওয়ার একটা কি বলে না অভ্যেস হয়ে হুম দাঁড়িয়েছে। হুম। যারা মানে কাজ করেন শুধু তারাই নয়, অনেক মায়েরাই হ্যাঁ, এমনি চা কফি এটা পছন্দ করেন। তো এই সময় চা কফি কি খাওয়া যাবে? এই সময় চা কফি খাওয়া যেতে পারে, কিন্তু সেখানেও অল্প করে। এমন নয় যে আমি রেগুলার বেসিসে 2-3 কাপ করে খাচ্ছি, এটা করা একদমই উচিত নয়। কারণ আমরা প্রত্যেকেই জানি চা কফি বা ক্যাফেন যেটা থাকে সেটা কিন্তু আমাদের খাবার, যেটা আমরা হেলদি ফুডগুলো নিচ্ছি বা আমাদের আয়রন রিচ প্রোটিন রিচ খাবার, সেইগুলোর কিন্তু অ্যাবজর্পশনে বাধা দিচ্ছে। আচ্ছা। তো এই জিনিসটা হলে কিন্তু মায়েদের ক্ষেত্রে সেটা প্রবলেম্যাটিক হতে পারে, কারণ তারা হয়তো পর্যাপ্ত পরিমাণে সবগুলোই খাচ্ছে হুম খাবার, হুম হুম। কিন্তু এদিকে তাদের কনজাম্পশন বেশি হয়ে যাচ্ছে চা কফির, সেই জন্য কিন্তু আলটিমেটলি লাভ কিছু হচ্ছে না, তাদের খাবারগুলো ঠিকঠাকভাবে ডাইজেস্টও হচ্ছে না, অ্যাবজর্বও হচ্ছে না নিউট্রিয়েন্ট। তার মানে কি হলো, ডেফিসিয়েন্সি বা ঘাটতি দেখা দিচ্ছে মা বাচ্চা দুজনেরই। তো সেই জন্য খাওয়া যেতে পারে, আমি বলছি না টোটালি স্টপ করে দিতে, বাট পরিমাণ বুঝে খেতে হবে। ছোট 1 কাপ ঠিক আছে, সেটা কারণ নেশা থাকলে সেটা ওই 1 কাপ করে ঠিক আছে, যার নেশা নেই তাকে আমি বলবো যে দরকার নেই অত। দরকারই নেই। মাঝে মধ্যে খেতে ইচ্ছা করছে এক আধ দিন, সেটা ঠিক আছে, বাট ওই রেগুলার বেসিসে এটাকে রিচুয়াল বানানোর কোনো দরকার নেই, অ্যাটলিস্ট প্রেগনেন্সি পিরিয়ডে। সেই সময় চা কফিটা সম্ভব হলে আপনি অ্যাভয়েডই হুম, করুন। একদম। আচ্ছা, এই যে গরমকাল ধরুন এখন হুম বাড়ির ফ্যামিলি মেম্বাররা বৌমার জন্য হয়তো ডাব নিয়ে আসছে, লিচু হুম নিয়ে আসছে, আম নিয়ে আসছে, কারণ এই ফলগুলো এখন হুম হুম হুম, ভীষণ রকম ভাবে অ্যাভেলেবেল একদম। যেহেতু হুম গরমকাল। হুম। তো এই ফলগুলো কি তাদের জন্য পুষ্টিকর? হ্যাঁ, অবশ্যই, কিন্তু এখানেও আমার পরিমাণটা,
আচ্ছা। আমার আম লিচুর কথা যদি বলি, এইটা হুম, সিজন হুম, সামারে পাওয়া যায়, হুম, কিন্তু সেখানে যারা প্রেগনেন্ট মহিলারা রয়েছেন হুম। তাদের ক্ষেত্রে বলবো একটু বুঝে খেতে, কারণ অনেক সময় আমরা দেখে যাই যে আনকন্ট্রোল ওয়েতে যদি সবকিছু চলতে থাকে জেস্টেশনাল ডায়াবেটিস দেখা দেয়, মানে আচ্ছা, সেই আচ্ছা, টাইমে আচ্ছা। ব্লাড সুগার লেভেল বেড়ে যাচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে। তো সেইটা যাতে না হয় আমাদেরকে আম লিচু এটাকে একটু কোয়ান্টিটিতে খেতে হবে। অবশ্যই খাও, কোনো অসুবিধা নেই, বিভিন্ন ফরম্যাটে খাও, কিন্তু কোয়ান্টিটিটা একটু ব্যালেন্স করে খাওয়া। আর যদি বলি ডাবের জল, ডাবের জল মানে আমরা প্রত্যেকে জানি খুব ভালো একটা জিনিস, এর মধ্যে ইলেকট্রোলাইটস প্রচুর রয়েছে। আর এই গরমকালে যেটা হয় বডি, মানুষ ঠিকঠাকভাবে জলটা খেতে চায় না। আর প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের সবসময় একটা হরমোনের ইমব্যালেন্স চলছে, ওঠানামা চলছে। তো তাদেরকে সবকিছুই কোনো না কোনোভাবে একটু ট্রিগার করে দিচ্ছে। তো তারা হয়তো জানে যে আমাকে খেতে হবে জলটা, কিন্তু তার রিকোয়ারমেন্টটা সে ফুলফিল করতে পারছে না। তার ভালো লাগছে না কিছু, কোনো না কোনো সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে গিয়ে ডাবের জলটা একটা বেটার কাজ করবে, হাইড্রেশনটাও ব্যালেন্স করবে, তার সাথে বডির যে ঘাটতিগুলো পড়ছে আমার মিনারেলস গুলোও সে দিয়ে দেবে। তো আমার মনে হয় ভালো জিনিস এটা, দুটোই আমরা রাখতে পারি, কোনো অসুবিধা নেই, ফলগুলোও রাখতে পারি, ডাবের জলও রাখতে পারি, কিন্তু তার কন্ডিশন ওয়াইজ রেগুলার রাখবো না আমি একদিন বাদে একদিন রাখবো সেটা আমাকে বুঝতে হবে ওকে। পেশেন্টকে দেখে। আপনি জেস্টেশনাল ডায়াবেটিসের কথা বললেন। হুম। তো এই যে ডায়াবেটিসটা, এই ডায়াবেটিস তো যখন প্রেগন্যান্সি চলে সেই সময়ই হয় মূলত। হুম। তো এটা কি আগেভাগে বোঝা সম্ভব? এটা আগে বোঝা সম্ভব, আমি বলব যে কারোর যদি এরকম প্রবলেম থাকে বা হুম, হিস্ট্রিতে থাকে, হুম, পাস্ট হিস্ট্রিতে থাকে, বা কারোর হয়তো আগে হয়েছিল, ডায়াবেটিস এসেছিল, সেটা আবার নর্মাল হয়ে গেছে, ডক্টর মেডিকেশনও বন্ধ করে দিয়েছেন একেবারে হুম, অল্প হুম, হয়েছিল বলে। হুম, তো আমি বলবো তাদের অবশ্যই একটু সচেতন থাকা উচিত, গোটা প্রেগনেন্সি পিরিয়ডেই সচেতন থাকা উচিত। প্লাস কারোর যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে বা কারোর হয়তো একটা পিসিওএস এর হিস্ট্রি রয়েছে, তো তাদেরও বলবো সচেতন থাকা উচিত, কারণ পিসিওএস বা থাইরয়েড এই জাতীয় সমস্যাগুলো যখন ধরা দেয়, এগুলো কিন্তু আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে বা আমাদের ডায়াবেটিসের দিকেও ঠেলে নিয়ে যায়। তো যাদের এই ধরনের একটা হিস্ট্রি রয়েছে তারা সেই জিনিসগুলোকে ম্যানেজ করে ভালোভাবে প্রেগন্যান্সিতে আসতে পেরেছেন, তো তাদেরকে আমি বলবো অবশ্যই শুরু থেকে একটু সচেতন থাকা উচিত, সেইভাবে নিজের সারাদিনের খাবারটা খাওয়া উচিত, সেইভাবে চলা উচিত গোটা প্রেগন্যান্সি পিরিয়ডে। আচ্ছা, আর যদি আমার এই ধরনের ডায়াবেটিস হয়ে যায় তাহলে হুম। আমি কি করব? বা আমি কি ধরনের ডায়েট ফলো করব তখন? সে তখন কি সেই লিচু, আম, কলা খেতে পারবো আমি? সেটা হতে পারে যে আমার একেবারেই কম এসেছে, আমার হুম, লেভেলটা অ্যাবনর্মালিটিস একেবারেই কম এসেছে। সেখানে আমি এগুলো অল্প, অল্প করে রাখতে পারি। কারণ আমরা প্রত্যেকেই জানি মায়েদের এই টাইমে হুম, বিভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছা হুম, করে। আর তাদের বিভিন্ন ধরনের কাজও করতে ইচ্ছা করে, যেগুলো হয়তো তারা করতে না পারলে তারা আরো মেন্টালি ডিস্টার্বড হয়ে যাচ্ছে বা কাইন্ড অফ একটা ডিপ্রেসিং ব্যাপার তার মধ্যে আসছে। তো সেই জন্য কারোর যদি মনে হচ্ছে যে না আমার এগুলো দরকারি, খুব তাদের ইচ্ছে করছে, সেখানেও আমাকে পোর্শন সাইজটা মেনটেন করে তাকে দিতে হবে। একেবারে আমি না বলবো না, কিন্তু ব্যালেন্স করেও আমাকে চলতে হবে যদি আমি জেস্টেশনাল ডায়াবেটিসের মধ্যে চলছি। আমাদের আরো বেটার অপশন রয়েছে, আমি সেখানে আমাদের ভিটামিন সি রিচ খাবারগুলোকে রাখছি, ফলগুলোকে রাখছি, ফাইবার রিচ গুলোকে রাখছি, আপেল রয়েছে, পেয়ারা, নাশপাতি রয়েছে, লেবু রয়েছে, এগুলোও খাবে, এগুলো হচ্ছে তার ইজি টু গো আর সেফ ফ্রুটের মধ্যে পড়ছে। বাট যখন আমার মনে হচ্ছে না আমার একটু খেতে ইচ্ছা করছে, বাড়ির বাকি সবাই খাচ্ছে, তো তখন আমি তাকে অল্প করে দিতে পারি। এটাই আচ্ছা। হচ্ছে বলে। মানে এই সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। নাহলে এই একদম। ডায়াবেটিসটা আপনাকে চিরকাল বয়ে বেড়াতে হবে। একদম। এবং যদি প্রয়োজন পড়ে একজন এক্সপার্ট হুম। ডায়েটিশিয়ান হোক বা একজন চিকিৎসকের পরামর্শে আপনাকে থাকতে হবে। একদম। আচ্ছা, আরো একটা জিনিস আমার মাথায় এলো জাস্ট, যে এই সময় দুটো ফল খেতে এভয়েড করতে বলা হয়। সেটা একটা হচ্ছে আনারস আর একটা হচ্ছে পেঁপে। শোনা যায় বা শুনেছি, সত্যি মিথ্যে আমি জানি না, যে এই দুটো ফল খেলে নাকি মিসক্যারেজ হবার চান্সেস থাকে। এটা কতটা সত্যি? এই বিষয়ে আমার একটাই কথা বলার যে যদি ইচ্ছে না হয় তাহলে খাওয়ার কোনো দরকার নেই। আমি অলরেডি অনেকগুলো সেফ ফ্রুটের কথা বলে দিয়েছি, সেগুলো ইনক্লুড করা যেতে পারে। কারণ এই বিষয়ে আমাদের এখনো হাতে সেইভাবে কংক্রিট কোনো এভিডেন্স আমরা পাইনি। পেয়ে গেলে আমরা অবশ্যই জানাবো মানুষকে, মানুষকে অ্যাওয়ারনেস করতেই আমরা রয়েছি। তো তখন এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমি সেফলি, মানে আমার ডায়াবেটিসেরও সমস্যা হবে না, হুম। আমার মিসক্যারেজেরও সমস্যা হবে না, এমন ৫টি ফল বলুন যেগুলো আমি মানে কোনো রকম ভয় ভীতি ছাড়াই খেতে পারি। যদি আমি সবার আগে আমার যত ধরনের লেবু রয়েছে, বাতাবি লেবু, মৌসম্বি লেবু, অরেঞ্জ যে কটা রয়েছে, নেক্সট হচ্ছে সাইট্রাস ফ্রুট। সাইট্রাস ফ্রুট যত ধরনের হয়, আপেল ভালো ওকে। অপশন, হুম,
নেক্সট হচ্ছে আমার পেয়ারা, ওকে। সেটাও ভালো অপশন। নাশপাতি রয়েছে, সেটাও আমরা খেতে পারি। আর বাকি সিজনাল যে কোনো একটা যখন পাওয়া যাচ্ছে সেটাকে আমরা একটু করে ইনক্লুড করতে পারি, কারণ সিজনাল ফ্রুটগুলোকেও আমাদেরকে ইনক্লুড করাতে হবে। হুম, মেলন আছে যেগুলো, হুম, হুম, মাস্ক মেলন হুম, যেটা আছে সেটাও আমরা অল্প করে রাখতে পারি। তরমুজের সিজন হুম, এখন হুম, এটা, হুম। তরমুজও রাখতে পারি, কিন্তু এই তরমুজ তার সাথে আম, লিচু, কাঁঠাল, কলা এগুলোকে একটু এইগুলো একটু পরিমাণে। বুঝে, একদম। এগুলো একটু বুঝে, হুম মানে বাকি আপনি যেগুলো বললেন যেমন হুম হুম সাইট্রাস ফ্রুট, অ্যাপেল, নাশপাতি এবং আপনি আরো পেয়ারার কথা হুম বললেন, হুম হুম এগুলো আপনি সেফলি খেতে পারেন। হুম এই সময় মহিলাদের মধ্যে একটা জিনিস ভীষণ দেখা যায় কমন, মানে প্রেগনেন্ট মহিলাদের মধ্যে, সেটা হচ্ছে কনস্টিপেশন। হুম। তো এই কনস্টিপেশন থেকে বাঁচতে আপনার কি টিপস থাকবে? অবশ্যই আমরা ভুলে যাই যে আমাদেরকে ফাইবারটাকেও ইনক্লুড করতে হুম, হবে, তো ফাইবার রিচ খাবারকে আমাকে ইনক্লুড করতেই হবে। আমার মানে আমি ডেফিসিয়েন্সি কমানোর জন্য বা বাচ্চার ভালো গ্রোথের জন্য আমি অনেক করে আমি আয়রন, প্রোটিন রিচ খাবার খাচ্ছি, আমি ফাইবার নিচ্ছি না, তো সেটা তো আলটিমেটলি আমার কনস্টিপেশনের দিকে এগিয়েই যাবে ব্যাপারটা। ওকে। প্রপার ওয়েতে আমাকে সারাদিন জল খেতে হবে, এমন নয় যে আমি একটা বেলাতে খাচ্ছি আর একটা বেলাতে খাচ্ছি না জল। সারাদিন ধরে আমাকে জলের ইনটেকটা মেনটেন করতে হবে। নেক্সট হচ্ছে আমাকে ফাইবার রিচ খাবার অবশ্যই রাখতে হবে। সেখানে আমাকে ভেজিটেবলস, আমি সেখানে কুমড়ো রাখতে পারি, আমি সেখানে লাউ রাখলাম, হুম, আমার যাবতীয় হুম, ঝিঙে, উচ্ছে এই জিনিসগুলোকেও আমরা রাখলাম। যদি কেউ মানে কোনো ধরনের সেভাবে কোনো সমস্যা না থাকে বা সমস্যা থাকলেও অল্প থাকে, অল্প করে আমরা মিষ্টি আলু রাখতে পারি, প্লেন আলুটাকে রাখতে পারি। এটাও আমাদের ক্ষেত্রে খুব দরকার। তো এই প্রত্যেকটা জিনিসই আমি রাখতে পারি। তার সাথে অবশ্যই যাদের মনে হচ্ছে খুব বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, একটু রাতের দিকে যদি আমি ডালিয়া রাখতে পারি বা ওটস রাখতে পারি। তার মধ্যে ভেজিটেবলস এড করে তার মধ্যে আমি প্রোটিনের সোর্স পনির রাখতে পারি, চিকেনও রাখতে পারি। এগুলো দিয়ে আমি যদি একটু বানিয়ে খিচুড়ি টাইপ বানিয়ে যদি আমি রাখতে পারি, আমার মনে হয় যে কয়েকদিন একটু খেলে জিনিসটা আবার ব্যালেন্স হয়ে যায়। প্রেগনেন্ট মহিলাদের হাইপার টেনশন হওয়ার একটা চান্সেস থাকে হুম, এবং যেটা খুব মারাত্মক আকার ধারণ হ্যাঁ। করে। তো সেক্ষেত্রে মানে এই উচ্চ রক্তচাপটাকে কন্ট্রোল করার জন্য কোন ধরনের ডায়েট তারা ফলো করবেন এবং কোন কোন জিনিসগুলোকে তারা অ্যাভয়েড করবেন? ফার্স্টেই যেটা বলার, ডায়েটের আগেও যেটা বলার, এই টাইমে অবশ্যই হরমোনের একটা রোলার কোস্টার চলতে থাকে হুম, মানুষের মধ্যে, মায়েদের মধ্যে। তো যতটা পসিবল নিজেদেরকে একটু শান্ত রাখার চেষ্টা। হুম, নেক্সট হচ্ছে যে সে যদি পারে একটু মেডিটেশন করুক, হুম, সে নিজেকে বিভিন্ন হবিজের মধ্যে ইনক্লুড করুক, হুম। নিজের পছন্দের জিনিস, তাহলে অনেকটা ব্যালেন্স হবে। এই দিক থেকে ট্রিগার কম করবে, টেনশন বা প্যানিক অ্যাটাক এই জিনিসগুলো তার মধ্যে কম আসবে। এইবার ডায়েটের পার্টে আসি। ডায়েটের পার্টে অবশ্যই ডক্টরের মতন করে সে মেডিকেশন দেবেন তিনি, কিন্তু ডায়েটের পার্টে আমাকে একটু ব্যালেন্স করে চলতে হবে। সেখানে আমি আনকন্ট্রোলড ওয়েতে আমি কাঁচা লবণ বেশি করে খাবো না, বেশি তেল মশলা আমি খাবো না। আমাকে সেখানে একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে সব আমার নিউট্রিয়েন্টস গুলো যাতে থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিনস, সেইভাবে আমাকে খাবারটাকে ইনক্লুড করতে হবে। এইটা আমার বলার। জলটা ভালো করে খেতে হবে, ফাইবারটাকে বেশি করে রাখতে হবে। শসা রাখতে পারি আমরা সিম্পলি। অনেকেই টক দই খেতে পছন্দ করেন, আর গরমের জন্য তো টক দই খুবই ভালো। হুম। রায়তা বানিয়ে আমরা রাখলাম, একটা হাই প্রোটিন সালাড বানিয়ে রাখলাম। তো এইভাবে আমরা রাখতে পারি। তো মেইন হচ্ছে আমাকে একটা ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে। আর নিজের মেন্টাল হেলথটাকে বেটার রাখতে হবে যাতে আমার হরমোনাল ইমব্যালেন্সটা কম হয় এই টাইম। এই সময় আরো একটা সমস্যা হয়, মূলত হুম, আমরা দেখেছি, সেটা হচ্ছে অ্যাসিডিটি। হুম। তো এই অ্যাসিডিটিটাকে আমরা কিভাবে থ্রু ডায়েট আমরা কন্ট্রোল করব? অ্যাসিডিটি, এই ক্ষেত্রে যেটা বলার, এগেন সকালবেলাতে আমাকে একটু উষ্ণ গরম জল যদি খেতে পারে মায়েরা খুব ভালো। আদারওয়াইজ অন্তত নর্মাল টেম্পারেচারের জলই যদি সকালবেলাতে একটু 500 ml মতন খাওয়া যায়। সে যদি একবারে খেতে না পারে, ধীরে ধীরে খা, কিন্তু একবারে না খেলেও একটু সকালবেলা এই জলের রিচুয়ালটা সে রাখো। নেক্সট আসি হচ্ছে কারোর যদি মনে হচ্ছে যে অ্যাসিডিটি খুব বেশি পরিমাণে হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো মানে এই টাইমে অনেক ধরনেরই ক্রেভিংস আসে। সুগারি খাবারের ক্রেভিংস আসছে, তার হয়তো সল্টি কিছু খেতে ইচ্ছা করছে, বা আচার জাতীয় জিনিস বা টক হুম, জিনিস হুম, হুম। খেতে ইচ্ছা করছে। আমি বলবো যদি এইগুলো থেকে ট্রিগার করছে অ্যাসিডিটিটা, এইগুলোকে একটু অ্যাভয়েড করে চলা বা এর কোয়ান্টিটিটাকে কমানো। বাকি একটু নর্মাল খাবার দাবার খাওয়া, বেশি স্পাইসেস দেয়া, অয়েলি করে না করা, একটু হেলদি ওয়েতে খাবারগুলোকে খাওয়া, কিছুদিন খেলে আমার মনে হয় জিনিসটা ধীরে ধীরে আবার নর্মালাইজ হয়ে যাবে। হুম তাহলে আমরা বুঝতে পারলাম যে ডায়েটটা গর্ভস্থ শিশুর জন্য যেমন ইম্পর্ট্যান্ট, তেমনি তার ডায়াবেটিস কন্ট্রোল, হাইপারটেনশন কন্ট্রোল, অ্যাসিডিটি এবং হুম কনস্টিপেশন আটকাতেও একটা বিরাট ভূমিকা নেয়।
একদম। তাহলে ঘটনা হচ্ছে যে আমি একজন এক্সপার্টের কাছে কখন যাব? প্রেগন্যান্সির আগে, কনসিভ করার আগে যাব, নাকি প্রেগন্যান্সি কনফার্ম হবে তারপরে যাব? আমার এক্ষেত্রে মানে দুক্ষেত্রেই যাওয়া উচিত। আমি আচ্ছা। যেটা বলব দুটো টাইমেই যাওয়া উচিত। কারণ প্রেগন্যান্সি আসার আগে আমার ফার্টিলিটি বুস্টিং এর জন্য বা আমি কিভাবে প্রপার সেফলি আমি কনসিভ করতে পারবো তখনও হুম, কাপলদের যাওয়া উচিত। হুম, হুম, প্লাস তারপরে যখন সে কনসিভ করে গেল, হুম, মা কনসিভ করে গেল, হুম, প্রেগন্যান্সি জার্নি স্টার্ট হয়ে গেল, হুম, তখনও অবশ্যই একবার যাওয়া উচিত। জেনে নেয়ার জন্য যে আমি ফার্স্টের ট্রাইমেস্টার যেটা থাকছে তখন আমি কি খাবো না খাবো। আমি সাজেস্ট করব অ্যাটলিস্ট এভরি মান্থেও যদি তুমি টাচে না থাকতে পারো তোমার হুম, ডায়েটিশিয়ানের, হুম, হুম, প্রত্যেকটা ট্রাইমেস্টারের শুরুতে একবার করে যাও। কারণ রিকোয়ারমেন্ট ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। কারণ বাচ্চারও গ্রোথ হচ্ছে, প্লাস মায়েরও রিকোয়ারমেন্ট সেই জন্য বাড়তে থাকছে। এক্স্যাক্টলি। তো প্রত্যেকটা ট্রাইমেস্টারের শুরুতে একবার করে একটু তাকে ভিজিট করা বা তার সাথে যে কোনো ওয়েতে কনসাল্ট করা। এই সময় আয়রনের যেমন দরকার, ক্যালসিয়ামেরও তেমনি দরকার। আপনি হুম, বলেছেন, এবং কোনগুলো আয়রন সমৃদ্ধ, হুম, কোনগুলো ক্যালসিয়াম সমৃদ্ধ আপনি বলেছেন। আরো হুম, একটা জিনিস, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। হুম, এটারও ভীষণ দরকার। গর্ভস্থ একদম। ভ্রূণের জন্য, শিশুর জন্য ভীষণ দরকার। হুম, তো এর কি ন্যাচারাল সোর্স আছে যাতে এই মায়েরা হুম। যাতে তাদের ডায়েটে এই খাবারগুলো রাখতে পারে? এক্ষেত্রে আমি বলবো যে সবুজ শাকসবজি তো অবশ্যই খাওয়া, হুম, যেগুলো রয়েছে তারই সাথে একটা ব্যালেন্স ডায়েট ফলো করছে, তার সাথে আমাদের গুড কোয়ালিটি ফ্যাট যেটা রয়েছে। আমি আগেও বলি যে গুড কোয়ালিটি ফ্যাট খুবই দরকার আমাদের গাইনোকলজিক্যাল হেলথের জন্য। সেটা আমাদের এই টাইমটার জন্য আমরা নাটসগুলোকে ইনক্লুড করতে পারি, আমরা সিডসগুলোকে ইনক্লুড করতে পারি। আমন্ড, ওয়ালনাট, হুম, এটা গুড অপশন হতে পারে। কারণ এই টাইমে অনেক সময় বিপিটা হাই হয়ে যায়, হুম, যেটা হুম, নিয়ে আমরা কথা বলেছি। হুম, তো হুম, সেগুলোও ব্যালেন্স হয়ে যাবে, আমাদের হার্ট হেলথের জন্যও ভালো। হুম, প্লাস আমরা যদি একটু সূর্যমুখীর বীজ হুম, অল্প পরিমাণে, অবশ্যই এখানে সেফ কোয়ান্টিটিতে রাখতে হবে, হুম, তার সাথে পাম্পকিন সিড, এইগুলোর সাথে যদি আমরা একটু দেশি ঘি মিক্স করে দিই, হুম, হুম। সেটা দিয়ে যদি আমরা একটা লাড্ডু ফরম্যাটে বানাতে পারি, সেটাও মায়েদের জন্য খুবই উপকারী। কারণ গুড কোয়ালিটি ফ্যাটও দরকার, প্লাস আমাদের মিনারেলসও দরকার। এছাড়াও এই রিকোয়ারমেন্ট আমরা তো সেফ যে অপশনগুলো আছে হুম। সেগুলো খুঁজছি, তার সাথেও কিন্তু ডক্টররা সাপ্লিমেন্ট তাদের জন্য সাজেস্ট করেন। সেটা অনেকেই মায়েরা ভাবেন যে আচ্ছা ঠিক আছে ডায়েট চলছে বলে এটা করা উচিত না, কিন্তু যে টাইম অবধি ডক্টররা সাজেস্ট করছেন যে সাপ্লিমেন্টগুলোকে চালিয়ে যাওয়া, আয়রনের সাপ্লিমেন্ট, ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট, সেটা অবশ্যই চালিয়ে যেতে হবে। ওটা বন্ধ করা যাবে না। একদমই নয়। ডায়েট তো ডায়েটের জায়গা হুম, থাকবে, হুম, কিন্তু হুম, ডাক্তারবাবুরা যে ওষুধগুলো দিয়েছেন হুম, সেটাকে তো আপনাকে খেতেই হবে। একদম। কারণ এই টাইমের রিকোয়ারমেন্টটা অবশ্যই বেড়ে যাচ্ছে। মানে মায়ের জন্য প্লাস বাচ্চার জন্য, দুজনের জন্য রিকোয়ারমেন্টটা হুম। থাকছে। সেটা অলওয়েজ ডায়েটের থ্রুতে করা পসিবল হবে না সেই পার্টিকুলার টাইমটাতে। আচ্ছা, এইবার আমি ওয়ার্কিং উমেন যারা আছে তাদের জন্য একটা প্রশ্ন করব। সেটা হুম, হচ্ছে, তারা সকালবেলা তাড়াহুড়ো করে কাজে বেরিয়ে যান, আবার সেই রাতে আসেন। হুম, তো আমি আপনার কাছে ৩ টে সময়, মানে ব্রেকফাস্টের জন্য কি ধরনের ব্রেকফাস্ট তারা খেয়ে যাবেন, হুম, কি ধরনের টিফিন তারা ক্যারি করবেন, এবং রাতে এসে কিভাবে তারা কুইক রান্না করে ঘুমিয়ে পড়বেন, কারণ হুম, ঘুমটাও এই সময় দরকার একদম। যাতে সকালবেলা আবার তারা অফিস করতে হুম। পারে। তো এই ৩ টে সময় বা ৩ টে মিল কিভাবে তারা হুম। প্রিপেয়ার করবে, সেই বিষয়ে যদি আপনি কিছুটা বলেন। তো ব্রেকফাস্টের জন্য যেটা বলার বা লাঞ্চ ডিনার প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা বলার যে আগে থেকে যদি পসিবল হয় একটু সবজিগুলোকে কেটে রাখা যাতে টাইমটাকে বাঁচানো যায় এখানে। আর তারপরেই যদি ব্রেকফাস্টের কথায় আসি, তো ব্রেকফাস্টে সবসময় আমাদেরকে একটা ভরপেট খাবার খেতে হবে। হুম, আর যেহেতু তারা ওয়ার্কিং ওম্যান, অবশ্যই তাদের শুরুটা ভালো করে করতে হবে দিনের। তো সেক্ষেত্রে ব্রেকফাস্টের অপশানে অবশ্যই সেখানে একটু হাই প্রোটিন রিচ কিছু রাখা, প্রোটিন আমাদেরকে ইনক্লুড করতে হবে। হুম, সেটা সে যদি মনে করে যে না আমি লাঞ্চের মতন করে ভাত, ডাল, মাছ, হুম, সবজি খেয়ে যাব, সেটাও হবে, কোনো অসুবিধা নেই। সে যদি মনে করে যে না আমি ভাতের জায়গাতে রুটি রাখবো, সেটাও হবে, সেখানেও কোনো অসুবিধা নেই। কারণ সে সকালটা তাকে ভালো করতে হবে, সে একটা জার্নিও করবে, তাকে সারাদিন কাজও করতে হবে। এটা বললাম একেবারে নর্মাল অপশনটা। এর বাইরে যদি মনে হয় যে আমি একটু ডিফারেন্ট জিনিসপত্র ট্রাই করব, সেখানে অবশ্যই আমাদের ওটস রয়েছে, আমাদের ডালিয়া রয়েছে। সেখানটাতে আমরা প্রোটিন অ্যাড করতে পারি বা আমরা একটা বয়েলড এগ অ্যাড করে আমরা সেটাকে প্রোটিন রিচ বানিয়ে নিতে পারি। বা যদি মনে হয় যে আমরা ভেজিটেবলস দিয়ে ডাল অ্যাড করে তার মধ্যে যদি একটু চিড়ে বা ওটস দিয়ে একটা থিক অমলেট বানাবো ভালো করে ব্যাটার বানিয়ে, তো সেটাও হতে পারে। আমরা সাউথ ইন্ডিয়ান ডিশ চুজ করতে পারি, আমরা ইডলি ধোসাকে রাখতে পারি, তার সাথে আমরা কোনো একটা সবজি রাখতে পারি, তার মধ্যে আমরা যদি মনে করি যে পনির অ্যাড করবো তো পনির অ্যাড করতে পারি। যদি মনে হয় যে এই সব কিছুর সাথে একটা এগ পোচ নেব বা বয়েলড এগ নেব, সেটাও হবে।
যার ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে সকালবেলার ব্যস্ততার মধ্যে দিয়ে যে যেটা পারছে সে সেটা খেতে পারে, অসুবিধা নেই। নেক্সট যেটা বলার লাঞ্চ, প্রত্যেকটা জিনিস ব্রেকফাস্টের যে অপশনগুলো বললাম, হেলদি অপশন প্লাস ইজি বা একটু টাইম কনজিউমিং, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার লাঞ্চের ক্ষেত্রেও প্রযোজ্য। তো লাঞ্চেও আমরা সেম মিলটাকে রিপিট করতে পারি, বা যদি মায়েরা চাইছেন যে না আমি একটু ডিফারেন্ট কিছু নিয়ে যাব, সেখানে আমরা উপমা নিতে পারি, সেখানে আমরা পোহা নিতে পারি। অবশ্যই তার মধ্যেও আমাদেরকে একটু প্রোটিন ইনক্লুড করতে হবে, সেটা বেশ। আমরা চিকেন শ্রেডেড করেও দিতে পারি একটু, বা যদি মনে করছি যে না আমরা একটু পনির অ্যাড করব সেটাও হবে, বা এগ ভুর্জিও অ্যাড করতে পারি। বেশ। এছাড়াও আমরা একটা ওয়ান পট মিল হিসাবে কিন্তু আমরা একটা ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারি। ফ্রাইড রাইস। হ্যাঁ, হাই আচ্ছা। প্রোটিন ফ্রাইড রাইস, হুম। কিন্তু সেটা আমার বাড়ির নর্মাল ভাত দিয়েই হবে। হুম। সেখানে আমার অয়েল বা ঘিয়ের কোয়ান্টিটি কম থাকবে, সেখানে ভেজিস থাকবে, সেখানে প্রোটিন থাকবে, একটা হোলসাম ফুড হয়ে গেল। সেম আমরা মাঝে মধ্যে চাইলে হোমমেড বিরিয়ানিও নিয়ে যেতে পারি। আচ্ছা, হোমমেড বিরিয়ানিও নেওয়া যাবে? একদম কোয়ান্টিটিটাকে মেনটেন করতে হবে আচ্ছা। অবশ্যই। এখানে পোর্শন সাইজ, যেটা আমি সব হুম। সময় বলি, পোর্শন সাইজ মেনটেন করতে হবে। তার সাথে একটু পসিবল হলে বা অফিসের আশেপাশের থেকে একটু টক দইটাকে নিয়ে যাওয়া, ওকে। তাহলে আমাদের আমাদের গাট হেলথটাকে বেটার করার জন্য আমাদের সবকিছু একেবারে সুন্দর করে একটা মিল তৈরি হয়ে গেল। কেউ যদি মনে করে শশা রাখবে, শশা হতে পারে। কেউ যদি মনে করে শশা টক দই মিশিয়ে রায়তা খাবে তার সাথে, সেটাও হবে, কোনো প্রবলেম নেই। এইভাবে আমরা লাঞ্চটাকে রাখতে পারি। নেক্সট আসি হচ্ছে ডিনার। হুম। বাড়ি এসে অলরেডি মানুষ টায়ার্ড থাকে, সেখানে একটু হালকা ফুলকা ডিনার করলো, কিন্তু তার মানে এই নয় যে আমি স্যুপ খেয়ে শুয়ে যাব। আমার বডি টায়ার্ড হয়ে গেছে, আমি আর পারছি না, বা আমার হেল্পিং হ্যান্ড নেই কেউ, আমি স্যুপ খেয়ে শুতে পারবো না। স্যুপ আমি খেতেই পারি, সেটাও আমি সেখানে চিকেনও অ্যাড করতে পারি, স্টিউ বানিয়েও খেতে পারি, কিন্তু তার সাথে আমাকে আইদার রুটি রাখতে হবে বা রাইস রাখতে হবে, বা আমি ধোসা চিলা যে কোনো কিছু একটা রাখতে পারি, যেটা আমার সেই টাইমের জন্য বেটার হচ্ছে। বা আমি সেই আমার ব্রেকফাস্ট বা লাঞ্চে যে সবজিগুলো খেয়েছি বা তরকারি খেয়েছি, সেটাও কিন্তু আমি আরেকবার রিপিট করতে পারি। বেশ। কারণ যারা ওয়ার্কিং পার্সন থাকে তাদের যদি হেল্পিং হ্যান্ড থাকে তাহলে গুড অপশন, যদি না থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে প্রত্যেকটা বেলার জন্য একটা করে মিল রেডি করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই টাইমটাকেও আমাকে কমাতে হবে, তার সেই এনার্জিটা যাতে বার্ন না হয় সেটাও আমাকে দেখতে হবে। তো মিল আমরা রিপিট করতে পারি, সেটাতে কোনো প্রবলেম নেই, বাস কোয়ান্টিটিটা মেনটেন করে চলতে হবে। আপনি পুরো অনুষ্ঠানে প্রোটিনের কথা আপনি বহুবার বলেছেন। তো ঘটনা হচ্ছে এই যে প্রোটিনের সোর্স ম্যাক্সিমাম আসে হচ্ছে অ্যানিমাল থেকে। তো যারা ভেজিটেরিয়ান যারা দর্শক আছেন তারাও তো জানতে চাইবেন যে হুম। আমরা কিভাবে এই প্রোটিন সোর্সটা আমরা পাবো? তো শুরুতেই যেটা বলার, ভেজিটেরিয়ান পেশেন্টদের জন্য আমাদের সব রকমের ডাল, ডাল। কোনো সমস্যা এক্সট্রা না থাকলে আমরা ডালটাকে রেগুলার বেসিসে ভ্যারাইটিস ডাল আমরা ইনক্লুড করতে পারি, সেটা যে কোনো ফরম্যাটে। হুম। প্রপার ডাল বানিয়ে, আমরা থিক ডাল বানিয়ে, স্যুপ বানিয়ে, বা বয়েলড ফরম্যাটে, যে কোনো ফরম্যাটে, ইভেন আমরা চিলার মধ্যেও অ্যাড করতে পারি সেটা। বেশ। নেক্সট আসি হচ্ছে আমাদের পনির বা ছানা। যারা মিল্ক খেতে পারছেন না, এই পার্টিকুলার টাইমটাতে প্রবলেম হচ্ছে, তাদের জন্য পনির বা ছানা আমরা রাখতে পারি। হুম। এটা গেল। টক দইটাতেও ইনক্লুড করতে পারি, সেখানেও আমাদের একটু পনিরের সাথে ওগুলোও পেয়ে যাচ্ছি, আমি বেশ। প্রোটিন পেয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে যে আমাদের যদি কিছু আমরা সবজির দিকে যাই, সেক্ষেত্রে আমি বলবো সবজিতে খুব বেশি পরিমাণে আমরা প্রোটিন পাই না। নেক্সট আসি, যদি আমি সবজির দিকে যাই, আমাদের কিন্তু পালং শাক একটা গুড অপশন হতে পারে। সিডস, আমাদের এডিবল সিডস যেগুলো রয়েছে, আমি সাদা তিল রাখতে পারি, আমি তার মধ্যে পামকিন সিড রাখতে পারি, বা যে কোনো ধরনের সূর্যমুখীর বীজ যেটা আছে সেগুলো আমরা ইনক্লুড করতে পারি। বাট যেহেতু সিডস ইনক্লুড করছি, অবশ্যই কোয়ান্টিটিটা একটু মেনটেন করে চলতে হবে। অবশ্যই নিজের ডায়েটিশিয়ানের কাছ থেকে সেফ কোয়ান্টিটিটা জেনে নিতে হবে। ওকে। নেক্সট আসি হচ্ছে আমাদের যে বাদাম, সব রকমের বাদাম আমরা রাখতে পারি। আমরা একটু পিনাট বাটারও রাখতে পারি, সেটা না রাখতে চাইলে আমরা প্লেন চীনা বাদামও রাখতে পারি, বা অন্যান্য যে বাদামগুলো রয়েছে, আমন্ড, ওয়ালনাট, ব্রাজিল নাট, এই জিনিসগুলো আমরা রাখতে পারি। তো সেটাও আমি বলবো কোয়ান্টিটিটা সেফ রাখতে হবে। অনেক সময় দেখা গেছে এটাতে অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয়, মায়েদের ক্ষেত্রেও হতে পারে, বা অ্যাসিডিটি ফর্ম করছে, বা ব্লোটেড ফিল হচ্ছে, তো সেই জন্য অবশ্যই সেফ ফরম্যাটে রাখতে পারি। এর পরেও ডেফিসিয়েন্সি থেকে যায়, কারণ আমরা একটা প্রেগনেন্সি জার্নি নিয়ে কথা বলছি, সেখানে Yes. অবশ্যই নিজের ডক্টর, ডায়েটিশিয়ানের সাথে কথা বলে
পরামর্শ নিয়ে আমরা সাপ্লিমেন্টস রাখতে পারি, কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা বাচ্চার কথাও ভাবছি প্লাস আমার মায়েদের কথাও ভাবছি। ইয়েস। তো দুজনের যাতে ডেফিসিয়েন্সি না হয়, যখন আমার এই নর্মাল খাবার দিয়ে রিকোয়ারমেন্ট গুলো পূরণ হচ্ছে না আমাকে রাখতে হবে। আমরা সয়াবিন রাখতে পারি, কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে এই টাইমটাতে থাইরয়েড লেভেলটা বেড়ে যায়, তো সেটাও আমাদের জন্য সেফ হচ্ছে না সবসময়। তো অবশ্যই আমাদেরকে যদি দরকার হয় সাপ্লিমেন্টের সাহায্য তখন নিতে হবে হেলদি প্রেগন্যান্সির জন্য। বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা তো মোটামুটি প্রেগন্যান্সির সময় যে যে সমস্যাগুলো হয় এবং সেগুলো কি করে আমরা মিটিয়ে ফেলতে পারি বা সেগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, এবং তার জন্য একজন ডায়েটিশিয়ান এবং এক্সপার্ট ডক্টরের হেল্প তো চাই। এবার ঘটনা হচ্ছে যে আমার প্রেগন্যান্সি ঠিকঠাক মানে জার্নিটা আমার কমপ্লিট হয়েছে, আমার একটা ফুটফুটে বাচ্চাও হয়েছে। তো এরপরও কি আমাকে ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে চলতে হবে, এবং যদি লাগে তবে সেটা কেন লাগবে? আচ্ছা, তো এটা ফার্স্টেই যেটা বলি, সবার এটা নিয়ে খুব ভুল ধারণা আছে যে আমার শুধু ওয়েট লসের জন্যই তখন ডায়েটিশিয়ানকে লাগবে, বা চিরটাকালই ওয়েট লস করার জন্যই ডায়েটিশিয়ানকে লাগবে। এখন রিসেন্টলি সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস জেগেছে যে না, আমার ডিজিজ ম্যানেজমেন্টের ক্ষেত্রেও ডায়েটিশিয়ান দরকার, বাট প্রেগনেন্সি পিরিয়ডেও যে ডায়েটিশিয়ান দরকার হতে পারে, হেল্প দরকার হতে পারে, সেটা নিয়ে এখনো সেইভাবে মানুষের মধ্যে সচেতনতা জাগেনি। আমি বলবো কনসিভ করার আগে মানে ফার্টিলিটি বুস্টিং পিরিয়ডেও আমার দরকার, প্রেগনেন্সি টাইমেও দরকার, বাচ্চা হয়ে গেছে তারপরে তো আরো বেশি করে দরকার, কারণ আচ্ছা। তখন মায়েরা বুঝতেই পারছেন না যে কি খাবেন না খাবেন। একটা প্রেগনেন্সি পিরিয়ডে অনেক কিছু রেস্ট্রিকশন থাকে বা এইভাবে মেনে চলতে হয়, বাট তারপরে কারণ বাচ্চা তখন ব্রেস্ট ফিড করবে, সেখানে আরো রিকোয়ারমেন্টটা খানিকটা বেড়ে গেল। আর মায়ের যদি ডেফিসিয়েন্সি হয় আমাদের ব্রেস্ট মিল্কের কোয়ালিটিটা ভালো থাকবে না, ওকে। সেখানেও নিউট্রিয়েন্ট গুলো ঠিকঠাক ভাবে পৌঁছাবে না। তার মানে কি হলো, বাচ্চা বেস্ট মিল্ক তো সে ফিড করছেই কিন্তু তার রিকোয়ারমেন্ট পূরণ হচ্ছে না, বাচ্চা কিন্তু অপুষ্ট থেকে যাচ্ছে, তার গ্রোথটা ধীরে ধীরে হবে। তো এই পিরিয়ডে তো আমি মনে করবো খুবই ক্রুশিয়াল, এই পিরিয়ডে আরো বেশি করে দরকার নিজের ডায়েটিশিয়ানের টাচে থাকা। তারপরে তো পোস্ট পার্টাম একটা ডিপ্রেশন কাজ করে। ওয়েট লস তো অবশ্যই আছে, কিন্তু সেটারও একটা ব্যাপার আছে যে আমার বাচ্চার 6 মাস বয়স হবে তারপরে আমি ওয়েট লসের কথা ভাববো। বাচ্চা আমার ব্রেস্ট ফিড করছে অ্যাক্টিভলি, সেই টাইমে কিছুই করা উচিত নয়। আমি মেনটেন করে খাবো, বাট প্রপার একটা হার্ডকোর আমি ওয়েট লসের জার্নিতে তারপরে যাব, যখন বাচ্চা বাইরের খাবারের সাথে তাকে আমার ইন্ট্রোডিউস করানো হয়ে যাবে। এটা আমার খুবই বলা দরকার, কারণ এটা নিয়ে মানুষ অনেক সময় আমাকে কোশ্চেন করেন যে কখন আমি কি আসবো, 2 মাস হয়ে গেছে বাচ্চা, অনেকেই আসছেন, তাকে আমাকে বলতে হয় যে এখন রাইট টাইম নয়, আপনি আরো কিছুদিন পরে আসুন। ওকে। বাট এই প্রেগনেন্সির পরে বাচ্চা হয়ে যাওয়ার পরে পোস্টপার্টাম যে ডিপ্রেশন থাকে, সেই টাইমেও সেই ডিপ্রেশনটাকে যতটা মায়েদেরকে কাটানো যায় বা তাকে তার থেকে মানে বেটার রাখা যায়, সেটার জন্য আমাকে মেডিটেশন এক্সারসাইজের পার্টটা সে যতটুকু করতে পারছে, কারণ তার স্টিচিং এর একটা ব্যাপার রয়েছে, তো যতটুকু করতে পারছে সেটা তাকে ইনক্লুড করানো তার ডেলি লাইফস্টাইলের মধ্যে, প্লাস খাবারটাতেও যে খাবারগুলো খেলে তার স্লিপ সাইকেলটা অ্যাটলিস্ট একটু ভালো হবে, কারণ তার ওপর দিয়ে প্রচন্ড ধকল যাচ্ছে। প্লাস তার হাইড্রেশনের দিকটা দেখা, প্রত্যেকটা ফ্যাক্টর সেখানে ম্যাটার করছে, প্রত্যেকটা নিউট্রিয়েন্ট ম্যাটার করছে আরো বেশি করে। তো পোস্টপার্টাম পিরিয়ডে বা পোস্ট প্রেগনেন্সিতে বাচ্চা হয়ে যাওয়ার পরে আরো বেশি করে ডায়েটিশিয়ানকে দরকার। এক তো আমাকে ওয়েট লস করতে হবে, আর সবার আগে আমার ব্রেস্ট মিল্কের কোয়ালিটি যাতে ভালো থাকে, সেইটার জন্য নিজে যাতে সুস্থ থাকতে পারে, বাচ্চা যাতে সুস্থ থাকতে পারে, তার জন্য দরকার। থ্যাংক ইউ ম্যাম, এতগুলো বিষয়ে আমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আর যদি ম্যামের আপনার যদি কনসালটেশনের দরকার হয়, আর ম্যামের যদি কনসালটেশনের দরকার হয়, তাহলে একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, করে রাখুন, কারণ আমরা এরকম হেলথ রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। এবং আমি রিকোয়েস্ট করব যাতে এই ভিডিওটি আপনারা সবার মধ্যে শেয়ার করুন, কারণ এই ভিডিওটি আপনার দরকার নাও হতে পারে, কিন্তু বহু মা আছে যারা এটা পেলে উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।